যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। আমেরিকান এম্বাসি সরাসরি জামাতকে এখনো ভালোবাসার অফার দেয় নাই। তারা প্রথমে বন্ধুত্বের অফার দিয়েছে, তারা বন্ধুত্ব করতে চায়। আর এই বন্ধুত্ব একটা সময় যে ভালোবাসায় রূপান্তর হতে পারে তা তো বলাই বাহুল্য। শোনেন, এম্বাসিতে একটা গোপন মিটিং চলছিল, সেই মিটিংয়ের কথাবার্তা আবার কেউ গোপনে রেকর্ডও করেছে। রেকর্ডটা ফাঁস হয়েছে, আর তাতেই বাংলাদেশের রাজনীতিতে হাঁসফাঁস অবস্থার তৈরি হয়েছে। তাহলে এখন বোঝা দরকার এই রেকর্ডিংয়ে কি ছিল, এই রেকর্ডিংয়ে কোন কথা বলা হয়েছে যাতে বাংলাদেশের রাজনীতি একটু নড়ে চড়ে বসেছে, এই রেকর্ডিংটা কারা ফাঁস করলো, কেন এই রেকর্ডিংটাকে এত আমলে নেওয়া হলো। সত্যিই কি বাংলাদেশের রাজনীতিতে এই রেকর্ডিংয়ের খুব তাৎপর্য আছে? এই রেকর্ডিংয়ে কার কথা উল্লেখ করা হয়েছে, কার সাথে বন্ধুত্ব করতে চায় আমেরিকান এম্বাসি সেটা তো না হয় বুঝলাম, কিন্তু আরেকটি বড় দল যে থাকলো তার ব্যাপারে সিদ্ধান্ত কি তাহলে তাদের? দি বাংলা পালসের আজকের এই আয়োজনে এই টোটাল বিষয়টা ধরে ধরে আপনাদের সামনে আলোচনা করব। রিপোর্ট সম্পর্কে হয়তো আপনারা জেনেছেন, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কোন কথার কি মানে, চলুন একটু বিস্তারিত জেনে নেব। কিন্তু তার আগে অডিওটা একটু শুনে আসি। Our position is with regard to Jamaat, if we're going to talk to Jamaat, we're going to talk to Hafizat, we're going to talk to Kazami and Nabi. We want them to be our friends because we want to be able to pick up the phone and say, I think you just said. So here's how that's going to play out. এই অডিওটা মূলত কি? এই অডিওটি একজন জ্যেষ্ঠ পশ্চিমা কূটনীতিকের সঙ্গে হওয়া একটি ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডিং, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ মূল্যায়ন করা হয়েছে। অডিওটির সত্যতা কি যাচাই করা হয়েছে? মানে এই অডিওটি কি সঠিক, নাকি এই অডিওটি মিথ্যাভাবে এআই জেনারেটেড কোনো কিছু করা হয়েছে? হ্যাঁ, রেকর্ডিংটি বিশ্লেষণের পর দি ওয়াশিংটন পোস্ট প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করা হলে এবং পরে মার্কিন দূতাবাসের সঙ্গে কথোপকথনে বোঝা যায় যে এই আলোচনা বাস্তবেই হয়েছিল। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়াও প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এবার প্রশ্ন, অডিওটি কি এডিটেড বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে? না, রেকর্ডিংয়ের কোনো অংশ পরিবর্তন, সম্পাদনা বা ম্যানিপুলেশন করা হয়নি। তার মানে যে অডিওটি ফাঁস হয়েছে সেই অডিওটি একেবারেই সঠিক। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, এই কথোপকথনের মূল বক্তব্য কি ছিল? মূলত তিনটি বিষয়ে এখানে আলাপ করা হয়েছিল: রাজনৈতিক রূপান্তরের সময় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, ডক্টর ইউনূসের রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে কূটনৈতিক মূল্যায়ন, ইসলামপন্থী দলগুলোর উত্থান নিয়ে পশ্চিমা বাস্তববাদী দৃষ্টিভঙ্গিটি কি। তাহলে এবার প্রশ্ন, জামাতি ইসলামী ও ইসলামপন্থী রাজনীতি নিয়ে কি কিছু বলা হয়েছিল এই ফাঁস করা রেকর্ডে? জি, যিনি এটা বলেছেন সেই বক্তা মনে করেন জামাত নির্বাচনে ভালো করতে পারে, তবে বাংলাদেশের পশ্চিম নির্ভর অর্থনীতি, আন্তর্জাতিক বাজার ও সামাজিক বাস্তবতা তাদের উপর কার্যকরী সীমারেখা তৈরি করবে। তাহলে এবার বলা দরকার, যুক্তরাষ্ট্রের অবস্থান কি বলে ইঙ্গিত পাওয়া যায় এই ফাঁস হওয়া রেকর্ডে? মূলত যুক্তরাষ্ট্র কি বলল? যুক্তরাষ্ট্র বলল, যুক্তরাষ্ট্রের সংঘাত নয় বরং এঙ্গেজমেন্টের মাধ্যমে প্রভাব খাটানোর কৌশল অনুসরণ করতে চায়, যাতে সীমা নির্ধারণ ও বার্তা পৌঁছানো সম্ভব হয়। তাহলে প্রশ্ন, আমেরিকান এম্বাসি যে বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, এতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা কোনো প্রশ্ন তুলছে? উত্তরটি হলো, অডিওটি কোনো নীতিগত ঘোষণা নয়, এটি একটি কূটনৈতিক বিশ্লেষণ, যেখানে আন্তর্জাতিক অর্থনীতি ও বৈশ্বিক বাস্তবতার প্রভাবের কথা বলা হয়েছে, যা প্রায় সব রপ্তানি নির্ভর দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন প্রশ্ন হলো, সব কিছুই তো বুঝলাম, অডিওটি আসল, অডিওটিতে কোনো প্রকারের এডিটিং করা হয়নি, অডিওটির সত্যতা নিরূপণ করা হয়েছে, অডিওটিতে ইসলামপন্থী দলগুলোর উত্থান নিয়ে কথা বলা হয়েছে, জামাতের সাথে বন্ধুত্বের ব্যাপারে কথা বলা হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, এটার মূল উদ্দেশ্য কি? যা আমরা খালি চোখে দেখছি তাই, নাকি এই অডিওটির অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এই অডিওটির উদ্দেশ্য ছিল জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মূল্যায়নকে সামনে আনা, যাতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরো তথ্যভিত্তিক হয়। এই যে কথাগুলো আলোচনা করলাম, এই সমস্ত কথা কিন্তু পুস্তকি আলোচনা, বইয়ের আলোচনা। এবার একটু সোজা বাংলায় বুঝতে চাই, এই অডিওটি ফাঁস করলো কে?
তার নাম আমরা এখনো জানি না, কিন্তু বলা হচ্ছে পত্রপত্রিকা এবং বিভিন্ন বিশ্লেষণে এই অডিওটি ফাঁস করেছেন একজন নারী সাংবাদিক। একজন কূটনৈতিক আমেরিকান এম্বাসির কয়েকজন নারী সাংবাদিকের সাথে ঘরোয়াভাবে ইনফর্মাল একটি আলোচনা করছিল, সেই আলোচনাটা রেকর্ড করেছেন একজন নারী সাংবাদিক গোপনে, এবং সেটা প্রকাশ করা হয়েছে। এবং সেই প্রকাশ করাটা নিয়ে সাংবাদিক জুলকারনাইন শাহের সেই অডিওটি তার ফেসবুক পেজে দিয়েছে, এবং একই সাথে ডেভিড বার্গম্যান, আল জাজিরার সাংবাদিক এবং দক্ষিণ এশিয়া নিয়ে যার গভীর রাজনৈতিক বিশ্লেষণ রয়েছে, তিনিও তার পেজে এই ব্যাপারটি শেয়ার করেছেন। এবং বাংলাদেশের মানবজমিন পত্রিকা এই অডিও ফাঁস করা রেকর্ডটার সম্পূর্ণ বাংলায় একটি প্রতিবেদনও করেছেন। অতএব বোঝা যাচ্ছে যে এই অডিওটার সত্যতা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। তবে বুঝতে হবে আমাদের সেই কূটনৈতিক কে এবং বাংলাদেশ থেকে কে ফাঁস করেছে সেই তথ্য এখনো গোপন রাখা হয়েছে। নিঃসন্দেহে দিন গেলে এই ব্যাপারটিও হয়তো সামনে চলে আসবে। আর ওয়াশিংটন পোস্ট কোনো কিছু বুঝে না বুঝে একটি কথা আমরা ফেসবুক মারফত দেখতে পাই, সেটি হলো এই রেকর্ডটি ফাঁস হবার পরে যখন ওয়াশিংটন পোস্টের হাতে চলে যায়, তখন নাকি আমেরিকান এম্বাসি থেকে ওয়াশিংটন পোস্টকে এই রিপোর্টটি না করার জন্য নানাভাবে চাপ দেয়া হয়। কিন্তু সেটি তো কোনো সাধারণ পত্রিকা নয় যে কোনো চাপে সে নথি স্বীকার করবে এবং রিপোর্টটি প্রকাশ থেকে সে বিরত থাকবে। বরঞ্চ এই রেকর্ডটিকে বিশ্লেষণ করে আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ করে নানান উপায়ে সত্যতা নিরূপণ করে তারা এই ব্যাপারটিকে সামনে নিয়ে এসছে। এখন কথা হলো, জামাত যে নির্বাচনে ভালো করবে সে ব্যাপারে তারা ইঙ্গিত দিচ্ছে। পূর্বের যে কোনো সময়ের চাইতে তারা অনেক বেশি ভালো করবে বলে তাদের ধারণা, এবং তাদের যে নেতারা ছাত্র সংসদে তারা জয়লাভ করলো, তাদেরকে কি টেলিভিশনের টকশোগুলোকে আমন্ত্রণ জানানো হয়? তারা কি আসবে সে ব্যাপারে তারা ভাবছে। তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। এই বন্ধুত্ব করতে চায় কথাটার মানে কি? ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে এই বন্ধুত্ব করতে চাওয়ার ব্যাপারটা আসলে কি? এর কোনো তাৎপর্য আছে কি? আসলে দেখুন, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ যদি ওরা খেয়াল করেন, ওরা মানুষের প্রতি কোনো আক্রমণাত্মক কথা বলে না। তারা কোনো ব্যাপারে যদি মনে নেয়, তারা কোনো ব্যাপারটাকে যদি মাথায় নেয়, তাহলে তারা আস্তে করে বলে উই আর কনসার্ন। যখন তারা ব্যবহার করে উই আর কনসার্ন, তখন বুঝে নিতে হবে এই ব্যাপারটা তারা আমলে নিয়েছে। আর যদি ওই ব্যাপারটা খুব গভীরভাবে তারা আমলে নেয়, তাহলে বলে উই আর ডিপলি কনসার্ন। এই ডিপলি কনসার্ন যখন বলে, তার মানে এই ব্যাপারটাকে তারা গভীরভাবে এবং ভালোভাবে আমলে নিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কনসার্ন কিংবা ডিপলি কনসার্ন বলা হয়নি, সরাসরি জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে যাওয়ার কথা বলা হয়েছে আমেরিকার। তাহলে কি স্বার্থ আছে আমেরিকার যে এখানে বন্ধুত্ব করতে চায়? এই ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আর একদিন আগের দুটি প্রধান গণমাধ্যমের পত্রিকার রিপোর্টটি আমাদেরকে একটু বুঝে দেখতে হবে। দুটি প্রধান গণমাধ্যম কি কি? আল জাজিরা এবং রয়টার্স। এই 21শে জানুয়ারি 2026-এ এই দুটো পত্রিকা একই দিনে দুটো রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট দুটোর টাইটেল কি ছিল একটু বুঝে নিতে চাই। রয়টার্সের যে নিউজটা একটু আগে এসছে 21 জানুয়ারি, সেখানে বলা হয়েছে হাউ অ্যান ইসলামিস্ট পার্টি ইজ গেইনিং গ্রাউন্ড ইন বাংলাদেশ ওরিং মডারেটস। চিন্তা করতে পারছেন? আবার আল জাজিরার রিপোর্টটা দেখি, হোয়াট ইজ বাংলাদেশ জামাত ইসলামী পার্টি, কুড ইট লিড দ্য কান্ট্রি কনটেক্সট। মানে বুঝতে পারছেন, আল জাজিরা বলছে তারা কি বাংলাদেশের বর্তমান কনটেক্সটে লিড দেওয়ার মতো অবস্থায় আছে। রয়টার্স বলছে বাংলাদেশে ইসলামিস্ট পার্টিগুলোর যে একটা উত্থান, সেইটা মডারেটদেরকে কিভাবে চিন্তিত করছে সেই ব্যাপারগুলো। তাহলে 21 জানুয়ারি রয়টার্সের, 21 জানুয়ারি খানিকক্ষণ পরে আল জাজিরা, এবং 22 জানুয়ারি লিকড হওয়া অডিওতে আবার জামাত ইসলামীর সাথে আমেরিকার বন্ধুত্ব করতে চাওয়া, এই ডটগুলোকে এক এক করে যদি মেলাই, তাহলে কি এটা এমন জায়গায় পৌঁছায় যে জামাত ইসলামী আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছে? সেই কথাটা বুঝতে গেলে এই রিপোর্টগুলোর আরো কিছু কনটেক্সটকে আমাদের গভীরভাবে বুঝতে হবে। চলুন রিপোর্টের কনটেক্সটটাকে আরো একটু দেখি। রয়টার্সের যে রিপোর্টটা, সেটা শুরু হয়েছিল 2024 সালের যে জুলাই আগস্টের অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানের বর্ণনা দিয়ে তারা শুরু করেছে যে 175 মিলিয়ন মানুষের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ
দেশে ছাত্র জনতার বিপ্লবের পতন ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের, সেই কথায় রয়টার্স শুরু করেছে। এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষ এখানে জীবনদান করেছিল। এবং আল জাজিরার রিপোর্টে উল্লেখ করা হয়েছে এরপর ক্ষমতায় আসে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। নিষিদ্ধ হয় হাসিনার আওয়ামী লীগ। এই রাজনৈতিক শূন্যতায় নতুন সুযোগ পায় জামাতি ইসলামী, এইটা আল জাজিরা বলছে। এই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো না, আওয়ামী লীগ চলে গেল মাঠ থেকে, তাদের উপর দমন নিপীড়ন ছিল, সেখানে জামাতি ইসলামী একটা সুযোগ পায় বলে তারা বলে। আচ্ছা, আল জাজিরা এবং রয়টার্স এই দুটো প্রতিবেদনই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুটো জরিপের কথা উল্লেখ করেছে। তার মানে দেখুন, 2025 সালে যতগুলো জরিপ হয়েছে, এই জরিপগুলোর ভেতরে অসংখ্য জরিপ হয়েছে। সানেমের জরিপ, বিআইজিডি, ইনোভেশন, বিওয়াইএলসি, পরবর্তীতে আইআরআই, প্রথম আলো এবং সর্বশেষ ন্যারেটিভের জরিপ আসলো। এই সবগুলো জরিপের ভেতরে দুটো জরিপকে আমলে নিয়ে রিপোর্ট করা হয়েছে। কোন দুটো? এখানে আমরা বলতে পারি আমেরিকান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের যে জরিপ আইআরআই, সেখানে বিএনপি পেয়েছিল 33% সমর্থন, জামাত পেয়েছিল 29% সমর্থন। জরিপে জামাতকে সবচেয়ে পছন্দের দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবং দ্বিতীয় যে জরিপ, যেটা আমরা ন্যারেটিভের জরিপ বলে জানি, মূলত ওই জরিপটার প্রতিষ্ঠান ছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, আইআইএলডি। এর সাথে ছিল ন্যারেটিভ, প্রজেকশন বিডি এবং জাগরণ ফাউন্ডেশন। এই কিছুদিন আগে সংগঠিত হওয়া জরিপে তারা দেখালো ব্যবধান মাত্র 1%। বিএনপি পাবে 34.7% ভোট, জামাত পাবে 33.6% ভোট, পার্থক্য মাত্র 1%। এ ব্যাপারে ওনারা র্যান্ডমলি 45 বছর বয়সী ফরিদপুরের একজন ব্যাংকারকে জিজ্ঞেস করেছিল, তার নাম আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন জীবনে প্রথমবার উনি বিশ্বাস করছেন যে তার সমর্থিত দল ক্ষমতায় আসতে পারে, মানে জামাত ইসলামের কথা বলা হয়েছে। রাজ্জাক বলেন, মানুষ আমাদের সততার প্রতি আস্থা রাখছে, আমরা যা ভোগ করেছি তার প্রতি তাদের সহানুভূতি আছে। তার মানে দেখেন, জরিপকে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ভুয়া বলে উড়িয়ে দিয়েছে, অবহেলা করেছে, আমলে নেয়নি। কিন্তু এই দুটি প্রধান সংবাদ মাধ্যম কিন্তু দুটো জরিপকে সত্যি সত্যি আমলে নিয়েছে। এবং এই দুটো জরিপেরই বিষয়বস্তু কিন্তু দেখা গিয়েছে জামাত এবং বিএনপির পার্থক্য খুবই কাছাকাছি, যেটাকে মার্জিন অফ ইরর ধরলেও চলে। ওকে, আল জাজিরার বিস্তারিত রিপোর্টে জামাতের পুরো ইতিহাস তুলে ধরা হয়েছে। 1941 সালে দলটি প্রতিষ্ঠা লাভ করলো, 71-এ একটা বিতর্কিত অধ্যায় পার করলো, 1972-এ জামাত নিষিদ্ধ হলো, 1979-তে এসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে জামাত আবার রাজনীতি করার সুযোগ পেল। 91 থেকে 2001 পর্যন্ত জামাত বিএনপি মূলত সমর্থক হিসাবে কাজ করেছিল, তারা একই সূত্রে কাজ করেছে। 2001 থেকে 2006-এ তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো জোটের মাধ্যমে, এবং পরবর্তীতে এই যে 15 বছর হাসিনার আমলে বলা চলে একটা অঘোষিত নিষিদ্ধতার ভিতর দিয়েই কিন্তু তারা গিয়েছিল। এবং শেষ মুহূর্তে আগস্টের 1 তারিখে এসে তো তাদেরকে নিষিদ্ধই করা হয়েছিল। এবং তাদেরকে নানান রকম ভাবে যে স্যাক্রিফাইস করতে হয়েছে সেটা আল জাজিরা এবং রয়টার্স দুই রিপোর্টেই বিস্তারিতভাবে এসেছে। সেখানে তাদের যে প্রধান নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, তার পরবর্তীতে মীর কাশেম আলী, কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা সহ বিভিন্ন আলী হাসান মুজাহিদের ফাঁসির কথাগুলো উল্লেখ রয়েছে, যারা কিনা তৎকালীন সময়ে আমির এবং দলের সেক্রেটারি জেনারেল ছিলেন। পরবর্তীতে তারা যে কথাটা বলছে, এখানকার টাইটেলটা দিয়েছে নাটকীয় পুনরুত্থান। নাটকীয় পুনরুত্থান কার? জামাতে ইসলামের। ওই যে বলা হয়েছে দলটি একটা স্পেস পেয়েছে, সেই স্পেসের ব্যাপারে তারা বলেছে। বর্তমান নেতৃত্বে যারা রয়েছে ডক্টর শফিকুর রহমান এবং ডেপুটি চিফ অর্থাৎ নায়েবে আমির যাকে বলা হয় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রয়টার্স এই যে সংবাদ মাধ্যম, তারা 31শে ডিসেম্বর 2025 তারিখে শফিকুর রহমানের সাথে অর্থাৎ জামাতের আমিরের সাথে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তিনি বলেন, আমরা কল্যাণমূলক রাজনীতি শুরু করেছি, প্রতিক্রিয়াশীল রাজনীতি নয়। আমরা চিকিৎসা শিবির, বন্যা ত্রাণ, বিপ্লবে নিহতদের পরিবারের জন্য সাহায্য দিচ্ছি। তিনি আরো বলেন, গঠনমূলক রাজনীতি যা জামাত এবং তার সহযোগীরা এখন করছে, মানুষ জামাতে ইসলামীতে তাদের বিশ্বাস ও আস্থা রাখবে বলে তিনি মনে করেন। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ডেপুটি চিফ অর্থাৎ নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন জামাতের আনুমানিক 2 কোটি সমর্থক রয়েছে।
এবং তাদের যে সহযোগী সদস্য বা নিবন্ধিত সদস্য যাদেরকে তারা রুকন বলে, তাতে 2.5 লাখেরও বেশি তাদের এই নিবন্ধিত সদস্য বা রোকন রয়েছে, যার মধ্যে নারী সদস্য রয়েছে। এটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য। এবং দেখুন, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং যোগসু, এই সবগুলো ছাত্র সংসদে বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এবং জামাত সমর্থিত প্যানেল জয়লাভ করলেও বাংলাদেশের রাজনীতিতে অনেক বিশ্লেষকই কিন্তু মনে করেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় রাজনীতিতে কোনো প্রকারের প্রভাব ফেলবে না, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। কিন্তু আল জাজিরা এবং রয়টার্স, যারা বিশ্বব্যাপী নানান বিশ্লেষণ এবং অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিখ্যাত, তারা কিন্তু এই নির্বাচনকে ঠিকই আমলে নিয়েছে। তারা বলছে, গত বছর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়। তারা হারিয়ে দেন জেনজেড ন্যাশনাল সিটিজেন পার্টিকে, যে দল গঠিত হয়েছিল হাসিনা বিরোধী আন্দোলনের নেতাদের বিষয়ে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টমাস কিন, যাকে আল জাজিরা সাক্ষাৎকার নিয়েছে, তিনি বলেন, কিছু বিশ্লেষক মনে করেন এটি জামাতের ভাবমূর্তি নরম করতে সাহায্য করতে পারে। এই দেখুন ব্যাপারটা, তারা কিন্তু ঠিকই আমলে নিল। পুনরুদ্ধারের মাপকাঠি হিসাবে কিন্তু ছাত্র সংসদ ইলেকশনগুলোকে তারা আমলে নিয়েছে। রয়টার্স আরও একটি চমৎকার ভাবে একটা টাইটেল দিয়েছে, সেটি হলো নতুন চেহারা পুরনো মতাদর্শ। রয়টার্স এবং আল জাজিরা উভয়ই জামাতের নতুন কৌশল এবং এর সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তার মধ্যে নতুন পদক্ষেপ হিসেবে ওনারা উল্লেখ করেছেন, প্রথমবার জামাতি ইসলামী হিন্দু প্রার্থী দিয়েছেন জাতীয় নির্বাচনে, খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী, সেটা আমরা জানি। সংখ্যালঘু অধিকারের ব্যাপারে তারা সোচ্চার ছিলেন। 5ই আগস্টের পরে যখন সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের ব্যাপারে আক্রমণ হওয়া শুরু হলো, তখন কিন্তু জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের ছেলেপেলেরা মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছিল। তারা ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে যে তারা চায় বাংলাদেশ হবে এমন একটি গণতন্ত্র যা ইসলামী নীতিমালা দ্বারা পরিচালিত হবে। কিন্তু সমালোচনার বিষয়ও রয়েছে, সেটিও রয়টার্স এবং আল জাজিরার রিপোর্টে উল্লেখ রয়েছে। 300 সদস্যের সংসদ সদস্যের নির্বাচনে তাদের যে 10 দলীয় জোট, তারা কিন্তু কোনো নারী প্রার্থীকে সরাসরি মনোনয়ন বা দেয়নি। নারী অধিকার সংগঠন নারী পক্ষে শিরিন হক রয়টার্সকে বলেন, এটা একটা নির্বাচনী কৌশল। তারা যাই বলুক না কেন, তারা তাদের মতাদর্শে ফিরে যাবে, যেখানে নারীদের উপর সব ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তবে 26 বছর বয়সী এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী এবং অগ্রসরগামী মানুষদের ভিতরে অন্যতম উমামা ফাতেমা, তিনি মনে করেন, একদিন তারা নারী ক্ষমতায়নের কথা বলে, পরদিনই দলীয় প্রধান বলেন নারীরা পরিবারের দেখাশোনার জন্য দিনে 5 ঘন্টা কাজ করবেন। অর্থাৎ জামাতের সামগ্রিক সমালোচনার মূল অংশই এখন হয়ে গেছে যে সংসদের নির্বাচনে নারী প্রার্থীকে না মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। এবং সাম্প্রতিক কিছু ঘটনা, হাসিনার পতনের পর ইসলামী গোষ্ঠীগুলো ক্রমশ সাহসী হয়ে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে কিছু হিন্দু মন্দিরে হামলা হচ্ছে, সুফি মাজারে আক্রমণ হচ্ছে, আধ্যাত্মিক বাউল গায়কদের অনুষ্ঠানে হামলা হচ্ছে, মহিলাদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেয়া হচ্ছে, যেটা অ-ইসলামিক বলেও চিহ্নিত করে তাদেরকে বলা হচ্ছে। তো এক্ষেত্রে হিন্দু জনসংখ্যার প্রায় 8%, এছাড়া আরো কম শতাংশ বৌদ্ধ এবং খ্রিস্টান রয়েছে বাংলাদেশে। ওকে, তাহলে এই জনসংখ্যাটাকে তারা মনে করছে যে নানান রকম চাপে রয়েছে। আল জাজিরার সেই ব্যাপারটি এখানে উল্লেখ হয়েছে। এবং রয়টার্স এবং আল জাজিরার এই রিপোর্টে জামাতের নির্বাচনী কৌশল এবং জোট গঠন সম্পর্কেও কিন্তু আলোকপাত করা হয়েছে। সেখানে বলছে, জামাত দেশের অন্যান্য ইসলামী দলগুলোর সাথে নির্বাচনী জোট গঠন করেছে, যার কয়েকটি আরো রক্ষণশীল, মানে খেলাফতে আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং পরবর্তীতে তো ওখানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদিও তারা এখন দল থেকে বেরিয়ে গিয়েছে। তো সেইগুলোতে তারা কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটাও বলা হয়েছে। তারপরে এই রয়টার্সের রিপোর্টে ব্যারিস্টার আরমান, অর্থাৎ ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমের গল্প উল্লেখ হয়ে এসছে, যিনি আয়নাঘরে দীর্ঘ 8 বছর ছিলেন। একজন জামাত নেতার ছেলে, যাকে হাসিনার শাসনামল যুদ্ধাপরাধের জন্য ফাঁসি দিয়েছিল, তিনি 8 বছর এই আয়নাঘরে ছিলেন। রয়টার্সকে তিনি বলেন, জামাত গত এপ্রিলে আমার কাছে এসেছিল, তারা আমাকে ডেটা দেখিয়েছিল যা সূচিত করে সারা দেশে মানুষ পুরনো দলগুলোর প্রতি বিরক্ত এবং পরিবর্তন চায়।
তারা বিশ্বাস করছে যে প্রকৃত সুযোগ আছে এবং আমি যোগ দিয়েছি তাতে। তার মানে ব্যারিস্টার আরমানের এই প্রার্থী হবার পেছনের কারণগুলো তিনি বর্ণনা করেছেন। এবার আসুন, সব তো বুঝলাম প্রতিবেদনের, আন্তর্জাতিক প্রভাবটা আসলে কি? রয়টার্স এবং আল জাজিরা উভয়ই জামাত সরকারের সম্ভাব্য আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করেছে। তারা ভারতের সাথে সম্পর্ক নিয়ে বলেছে, তারা পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়েও বলেছে। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে টমাস কিন আল জাজিরাকে বলেন, ভারত নির্বাচনের পর সম্পর্ক পুনরায় স্থাপনের দিকে তাকিয়ে আছে, কিন্তু বিএনপির চেয়ে জামাত ক্ষমতায় থাকলে তা আরো চ্যালেঞ্জিং হবে। উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতি জামাত এবং বিজেপির একসাথে কাজ করাকে খুব কঠিন করে তুলবে। আল জাজিরা আরও উল্লেখ করেছেন, যে দল ক্ষমতায় থাকুক না কেন ভারতের সাথে কিছু চিরস্থায়ী সমস্যা থাকবে, অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং পানি ভাগাভাগির মতো বিষয়। পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে রয়টার্স লিখেছেন, কেউ কেউ বলেছেন জামাত সরকার পাকিস্তানের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে, যা হাসিনার আমল থেকে একটি বড় পরিবর্তন হবে, যখন ভারত ছিল দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার। মানে মোদ্দা কথা, ভারত থেকে সম্পর্কটা এখন পাকিস্তানের দিকে টার্ন করতে পারে বলে বলেছেন। তবে রয়টার্সকে ডক্টর শফিকুর রহমান বলছেন, আমরা কোনো একটি দেশের প্রতি ঝুঁকতে আগ্রহী নই, আমরা সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি, আমরা সবাইকে সম্মান করি এবং দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। ওকে, এইটা গেল আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার। কিন্তু কিছু বিশেষজ্ঞ রয়েছেন, তারা এই টোটাল ব্যাপারটাকে কিভাবে দেখছেন। একজন বিশেষজ্ঞ, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি আল জাজিরার আসিফ বিন আলী, তিনি বলেছেন, বাংলাদেশি সমাজের একটি বড় অংশ আরও ইসলামের দিকে এগুচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে তারা রাষ্ট্রের নিয়ন্ত্রণ রক্ষণশীল ইসলামী নেতৃত্বের হাতে তুলে দিতে প্রস্তুত। কেন্দ্র বাম স্থানটি এখনো বড় এবং রাষ্ট্রকে কঠোর ইসলামী লাইনে পুনর্গঠনের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করবে। এই কথাগুলো কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই, শাফি মোস্তফা, সোয়াস ইউনিভার্সিটির একজন অধ্যাপক আল জাজিরা উদ্ধৃতি দিয়ে নাম উল্লেখ করেননি, তিনি বলেছেন, এই নির্বাচন ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নিয়ে নয় বা বাম বনাম ডান নিয়েও নয়, এটি সংস্কার বনাম স্থিতাবস্থা নিয়ে হবে। যে জোট স্থিতিশীলতা বজায় রেখে সংস্কারের জন্য আরো বিশ্বাসযোগ্য এজেন্ডা প্রদান করতে পারবে তাদের সুবিধা হবে। ওকে, সমস্ত ব্যাপারগুলো আমরা বিশ্লেষণ করলাম। সংখ্যালঘু নিরাপত্তার কথা আসলো, জামাতের নারী প্রার্থী না দেওয়ার ব্যাপারে কথা আসলো, বিভিন্ন বিশ্লেষকরা মনে করলেন এটা বাম আর ডানের নির্বাচন নয়, এটি ইসলাম এবং ধর্ম নিরপেক্ষতার নির্বাচন নয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বুঝলাম। এবার আসেন তো ডটগুলোকে একটু মেলাই। রয়টার্স যা বলছে অলমোস্ট একই কথা আল জাজিরা বলছে, এবং একই সাথে ওই যে ফাঁস হয়ে যাওয়া অডিও রেকর্ড, সেখানে আবার জামাতের সাথে আমেরিকা বন্ধুত্ব করতে চাচ্ছে। সবগুলো মিলিয়ে আমরা যদি একটা জায়গায় পৌঁছাই, তাহলে আর যাই বিশ্বাস করি আর না করি, এটা অন্তত বিশ্বাস করতে হচ্ছে যে জামাত একটা সিগনিফিকেন্ট জায়গায় পৌঁছেছে, যার ফলে বিদেশি গণমাধ্যম সহ সবাই এটার ভিতরে, এই আলোচনার ভিতরে অংশ নেবে এবং জামাতের সাথে বন্ধুত্ব করতে চাইবে এবং রাষ্ট্র ক্ষমতায় যে আসতে পারে তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তাহলে এখন কথা হলো, প্রধান দল বাংলাদেশের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনাদের ব্যাপারে আসলে ওই ফাঁস হয়ে যাওয়ার রেকর্ডে কি আছে? তারা মনে করছেন যে বিএনপির সাথে আলাদা করে বন্ধুত্ব করার কিছু নাই। বিএনপির ভেতরে যে অসহিষ্ণুতা এবং অন্তকোন্দল রয়েছে, তারা এই অন্তকোন্দলের ভিতরেই তাদের দলকে একটা ডিসিপ্লিনের জায়গায় নিয়ে আসতে পারবে না। তো সুতরাং তারা তাদের এইরকম একটি দল স্থিতিবস্থা দিতে পারবে কি পারবে না বলেও বোধহয় ওই রিপোর্টে সংশয় প্রকাশ করা হয়েছে। তাই তারা বন্ধুত্ব করার জন্য জামাতের দিকেই যাচ্ছে। তবে এ ব্যাপারে মির্জা গালিব, ছাত্র শিবিরের কেন্দ্রীয় একজন নেতা, সাবেক, যিনি এখন বর্তমানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছেন, তিনি একটা চমৎকার কথা বলেছেন। তার যে ফেসবুক স্ট্যাটাস, তিনি সেখানে বলেছেন যে সব কথার শেষ কথার মধ্যে উনি দেখতে পান যে বাংলাদেশের মাটির নিচে যেমন তেল নাই, সুতরাং আমেরিকা সবার সাথে বন্ধুত্ব করলে কোনো ক্ষতি নেই। তার মানে আমেরিকার বন্ধুত্ব জামাতে ইসলামের সাথে করতে চাওয়াটাকে খুব বেশি সিগনিফিকেন্ট হিসেবে হয়তো উনি মনে করছেন না, কারণ বাংলাদেশের মাটির নিচে সেই পরিমাণে তেল কিংবা বড় মাপের কোনো খনিজ সম্পদ নেই, যেটার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা হস্তক্ষেপ করে এবং আমেরিকা বেশ বড় মাপের একটি
দাদাগিরি ফলায়, অতএব বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাওয়ার ব্যাপারে খুব বেশি খুশি হবার কিছু নেই। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে শেষ করছি। আচ্ছা বলুন তো, আপনার কাছে কি মনে হয়, এইরকম একটা কনফিডেন্সিয়াল কল রেকর্ড যে ফাঁস হলো, এটা কি সত্যি সত্যি ফাঁস হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে? কারণ আমেরিকান এম্বাসির ক্লোজ ডোরে যদি একটা কোনো মিটিং হয়, তার যে সিকিউরিটি, তার যে নিরাপত্তা, সেখানে একজন ইচ্ছাকৃতভাবে গোপনে এই টোটাল কল রেকর্ডটাকে ফাঁস করবে, রেকর্ড করবে এবং পরবর্তীতে আবার ফাঁস করবে, এইটা তো হওয়াটা একটু দুষ্কর নয় কি? অতএব অনেকেই বলছেন যে এই রেকর্ড করা মিটিংটা ফাঁস হয়, এটা বোধহয় আমেরিকান এম্বাসিও চাচ্ছিলেন। দেখার বিষয় তাদের এই চাওয়াটার আর কি মানে থাকতে পারে। আপনারা যারা দেখছেন তাদের নানান রকম বিশ্লেষণ আছে, দয়া করে আপনারা সেই বিশ্লেষণগুলো কমেন্ট বক্সে লিখুন। যারা নতুন যুক্ত হচ্ছেন তারা সাবস্ক্রাইব করুন। আর সব কথার শেষ কথা, যেই জয়লাভ করুন না কেন, এই দেশমাতৃকার সেবা করুন। ধন্যবাদ সবাইকে।